আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে কথা বলবো ওই গত যে লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম দুবাইয়ের গোল্ডেন ভিসা নিয়ে। তো ওইখানে আমি আপনাদের থেকে কিছু জিনিস জানতে চাচ্ছিলাম। দেখুন, মানুষ অনেকে মনে করেন যারা ইউটিউবে ভিডিও বানায় বা যারা যে কাজটা করে সে তার আনলিমিটেড নলেজ থাকে সেই বিষয়টার উপরে। আসলে বিষয়টা কিন্তু এরকম না। প্রত্যেকটা মানুষের নলেজ কিন্তু লিমিটেড। একটা বিষয়ে হয়তো আমি একটু বেশি জানি আপনাদের থেকে, কিন্তু এরকম আরও 10টা বিষয় থাকতে পারে যেগুলোতে আপনারা আমার থেকে বেশি জানেন। তো আহ, এই জিনিসগুলো বুঝতে হবে। আমি কিন্তু মানুষ, রোবট না বা কোনো কম্পিউটার না যে আমি কোনো ডাটা সেন্টার না। আমিও প্রতিনিয়ত শিখি। তো আমার গত ভিডিওটা আমি জানি আপনারা বুঝতে পেরেছেন, দুই একজন হয়তো বা অবুঝ থাকবে, এটা স্বাভাবিক। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি 3টা নিউজ পেপার, যেরকম গালফ নিউজ, তারপরে হচ্ছে ইন্ডিয়ান টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, 3টা নিউজ, এবং ওই লাস্টের ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু 3টা নিউজ পেপারের লিঙ্কও দিয়ে দিয়েছি। তারা শিরোনামটা করেছিল ইন্ডিয়া নিয়ে শুধুমাত্র, এবং একটা একটা নিউজ লিঙ্কে বাংলাদেশের নাম একটা সেন্টেন্সে বা একটা লাইনে বা একটা কলামে উল্লেখ ছিল। তো আমি আপনাদের থেকে জানতে চেয়েছিলাম যে এরকম যদি আপনারা কেউ পান যেখানে বাংলাদেশের নামে শিরোনাম হয়েছে, আমাকে একটু এই জিনিসটা দিবেন। তো কেউ কেউ এই জিনিসটা নিয়ে তিরস্কারও করেছেন। আপনারা কমেন্টে গেলে কমেন্ট সেকশনে গেলে বুঝতে পারবেন যে ওই ভিডিওটার কমেন্টে কিন্তু এরকম একজন লিখছে যে আজাইরা ভিডিও। আসলে তার ল্যাঙ্গুয়েজটা খুব খারাপ ছিল। একজন মানুষের একটা বিষয়ে একটু কম জানা থাকতেই পারে, এটা স্বাভাবিক। আমি কি আপনাদের কাছ থেকে জানতে চাইতে পারি না? আমি কি সবসময় আপনাদেরকে জানাই যাবো? আমি তো আপনাদেরকে লক্ষ লক্ষ তথ্য দিয়ে দিয়েছি, লক্ষ লক্ষ বিষয়ে আপনাদেরকে তথ্য দিয়েছি এই 5 বছর ধরে, 5 বছর 6 বছর, যতদিন ধরে আমি এই কাজ করি। তা আমি কি একটা দুইটা বিষয় আপনাদের থেকে জানতে পারি না? এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আমি তো আপনাদের উপরে কর্তৃত্ব দেখাইতে আসি নাই, সহযোগিতা করতে আসছি। সো সহযোগিতা মানে শুধু এক পক্ষের সহযোগিতা না, উভয় পক্ষের সহযোগিতা। আমার কোনো বিষয়ে ভুল হলে আপনারা সুন্দর মাধুর্যতার সাথে আমার ভুল ধরিয়ে দেবেন। আমি পরবর্তীতে সেটা নিয়ে সংশোধন করে আরেকটা ভিডিও দেবো, স্বাভাবিক। আর এখানে তো কোনো ভুল করিনি, জাস্ট আমার কাছে একটা তথ্য ছিল না, আমি সেই তথ্যটার বিষয়ে আপনাদের থেকে জানতে চাই। যে একজন ভাই উনি আমাকে কি সুন্দর লিঙ্কটা পাঠিয়ে দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি তার উপরে। যদিও এখানে অ্যাপারেল অ্যান্ড ক্লদিং লেখা আছে, বাংলাদেশ থেকেই উনি দিয়েছেন, ওনার নামটা লেখা নাই, নাম থাকলে আমি নামটা বলতাম। তো উনি আমাকে খালিজ টাইমের একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। যেহেতু আমি খালিজ টাইমটা দেখি নাই গতকালকে, আমার কাছে এই লিঙ্কটা ছিল না, আমি এই জন্য এটার বর্ণনা আপনাদেরকে দিতে পারি নাই। তো আজকে আসছে এই গোল্ডেন ভিসা সম্পর্কে, আমি এটার বিষয়ে আপনাদেরকে এই খালিজ টাইমে কি আসছে বিষয়টা সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্লাস আমার নিজের মানে এই বিষয়ে আমার নিজের পরামর্শ কি থাকবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। পরামর্শ কিন্তু শুধুই পরামর্শ, আবার ভাববেন না যে এটা সিদ্ধান্ত, সিদ্ধান্ত না, জাস্ট পরামর্শ। তো খালিজ টাইমে 7 জুলাই, 7 জুলাই, 7 জুলাই মানডে, 9টা 13। দেখুন, এই আমাকে যে খালিজ টাইমের নিউজটা পাঠাইছেন, এটা আমার ভিডিও করার পরে খালিজ টাইমে এই জিনিসটা পাবলিশ হয়েছে 7 জুলাই, গতকালকে রাত 9টা 13 মিনিটে। আর আমি ভিডিও করছি আরও কিছুক্ষণ আগে। আমার ভিডিওর টাইমটা অবশ্যই আপনারা ওখানে দেখতে পাবেন যে আমি কোন টাইমে ভিডিওটা রিলিজ করেছি। তো সেই সময় পর্যন্ত খালিজ টাইমে কিন্তু এটা আসে নাই। তো আমি কিভাবে খালিজ টাইমের নিউজটা অগ্রিম আপনাদেরকে দিতে পারি বলেন? হ্যাঁ, আমি তো অগ্রিম আপনাদেরকে দিতে পারি না। তো খালিজ টাইমে যেই তথ্যটা আসছে সেটা আমি আপনাদেরকে দেই। এটা 7 জুলাই রাত 9টা 13-তে আসছে, আমার ভিডিও করার পরে আসছে। এটা হচ্ছে ইউএই গোল্ডেন ভিসা নিউ সার্ভিস টু মেক অ্যাপ্লাইং ইজিয়ার ফর বাংলাদেশি রেসিডেন্ট। বাংলাদেশি রেসিডেন্টের জন্য এই গোল্ডেন ভিসাটা, হ্যাঁ, মানে আবেদন করা একটু সহজ করে দিছে, সেই বিষয়টা এখানে লিখেছে। Visa holders of the 10 years residency can sponsor their spouse, children, including adult children, parents and household staff to live in the UAE. তারপরে ডিটেলসে গিয়ে লিখছে হচ্ছে বাংলাদেশি রেসিডেন্টস ক্যান নাও অ্যাপ্লাই ফর দ্য ইউএই গোল্ডেন ভিসা ইন এ মোর কনভিনিয়েন্ট ইনফর্মড ওয়েজ অ্যাজ ভিএফএস গ্লোবাল, এ ভিসা আউটসোর্সিং অ্যান্ড টেকনোলজি সার্ভিস কোম্পানি offers experts advisory service for applicants. Visa aspirants in Bangladesh can apply online for this service or by calling the dedicated helpline number. নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে, বাংলাদেশি নাম্বার 01739861116, এই নাম্বারটাও এখানে দিয়ে দিয়েছে। তো আপনারা চাইলে এটার উপরে এই নাম্বারে কল করে এই ভিসা সম্পর্কে তথ্য নিতে পারবেন এবং আবেদনের সমস্ত প্রক্রিয়া করতে পারবেন। এখানে এই ডিটেলসটা দিয়ে দিয়েছে।
আর বাকি যে ডিটেলসগুলো লেখা আছে আমি তো একটু আগেই সেগুলো বলে দিয়েছি। আরও কিছু জিনিস লেখা আছে, দ্য ঢাকা সেন্টার্স উইল অ্যাসিস্ট ইন্ডিভিজুয়াল উইথ মাইগ্রেশন প্রসেস অ্যান্ড কমপ্লায়েন্স উইথ ইমিগ্রেশন রেগুলেশনস, utilizing advancements in generative AI technology alongside legal expertise. We believe there is a strong demand for immigration advisory services, particularly for the UAE Golden Visa. In line with our customer first policy, we are delighted to roll out this solution that empowers applicants to get sound understanding of the immigration process and take informed decisions, said Jummi Talwar. এটা হচ্ছে COO অফ সাউথ এশিয়া সাউথ এশিয়া ডিভিশন ইন BFS গ্লোবাল। ছোট ছোট লেখা তো দেখতে অনেক কষ্ট হয়। তো যাই হোক, বিষয়টা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি যে বাংলাদেশিরা আগের থেকে সহজে এখন এই গোল্ডেন রেসিডেন্সিটা নিতে পারবে। 1 লক্ষ দিরহাম এখানে এককালীন ফি পে করতে হবে এবং তাদের পরিবারের সকল সদস্যদের বাবা মা, তারপরে স্ত্রী এবং সন্তান, এমনকি অ্যাডাল্ট সন্তান 18-র উপরে বয়স তাকেও স্পন্সর করতে পারবে এবং খুব সহজেই এটা BFS গ্লোবালের মাধ্যমে এই কার্যক্রম করতে পারবে। ঢাকাতে যে BFS গ্লোবাল আছে তাদের মাধ্যমে কার্যক্রম করতে পারবে। একটা ফোন নাম্বার ছিল, সেটা আমি অলরেডি বলে দিয়েছি আপনাদেরকে। এটার মাধ্যমে আপনারা করতে পারবেন। হ্যাঁ, এটা অবশ্যই গতকালকের ভিডিওতে বলছিলাম, রায়াত গ্রুপের মাধ্যমে এটা করতে হয়। এই ছিল হচ্ছে খালিস টাইমের গতকালকের নিউজটা। আমি আবারও বলছি, এই নিউজটা আমি যখন ভিডিও করছি, ওই লাইভটা করছি গোল্ডেন ভিসা নিয়ে, তখনও এটা রিলিজ হয় নাই। তো যাই হোক, যদি রিলিজ হয়েও থাকে অন্য কোনো সোর্সে, আমি সেটা দেখি নাই, এটাই হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারলি বললাম। এখন হয়তোবা অনেকে আমার একটা মতামতের জন্য অপেক্ষা করেন। আমার মতামতটা কি দেখুন, এই যে গোল্ডেন ভিসাটা, এটা সম্পূর্ণ মানে যারা পয়সাওয়ালা, যারা বাংলাদেশে থেকে হিউজ পরিমাণ টাকা অলরেডি আর্ন করে ফেলছে, দুবাইতে এসে তারা শুধুমাত্র একটা নিরাপদ জীবনযাপন করতে চায়, তাদের সন্তানদেরকে এখানে রাখতে চায়, তাদের জন্য এখন একটা ভিসা করতে আপনার এই শুধুমাত্র এককালীন ফি আছে 34 লক্ষ টাকা, এর সাথে আনুষঙ্গিক আরও খরচ আছে 4-5 লাখ টাকা। তো সেখানে দেখা যাবে 37, 38, 39 লাখ টাকা খরচ হয়ে, যদি ফ্যামিলির জন্য করে তাহলে আরও লক্ষ লক্ষ টাকা, 50 লাখ টাকার মামলা। তো এই ভিসাটা কি জনসাধারণের নেওয়ার সুযোগ আছে, বা এটা নিয়ে হই হুল্লোড় করে কোনো লাভ আছে? বলেন, লাভ নাই। হ্যাঁ, আপনারা কোনো ধরনের কোনো খপ্পরে পড়বেন না। যাদের এত টাকা, 50 লক্ষ টাকা যাদের হাতে নাই, তারা এই ভিসা নিয়ে কোনো মানে কি বলে দৌড়াদৌড়ি না করাই ভালো। কারণ এই ভিসাটা পয়সাওয়ালাদের জন্য। 50 লক্ষ টাকা খরচ করে একটা দেশে এরকম মাইগ্রেন্ট কারা হয়? যাদের কয়েক কোটি টাকার মালিক, বুঝতে পারছেন? যাদের যাদের 5 কোটি 10 কোটি টাকা মিনিমাম আছে, মিনিমাম 5 কোটি টাকা থাকতে হবে। যার কাছে 5 কোটি টাকা ক্যাশ আছে, সেই কেবল 50 লাখ টাকার এই শুধুমাত্র ভিসা নিতে পারে 50 লাখ টাকা দিয়ে। এখন আপনার কাছে সর্বসাকুল্যে আছে 35-40 লাখ টাকা। আপনি যদি এই 35-40 লাখ টাকা শুধু ভিসার পিছনেই খরচ করেন, তাহলে এখানে এসে ব্যবসা করবেন কিভাবে? আর থাকা খাওয়ার খরচ কোত্থেকে আসবে? আপনার ভিসা ধুয়ে ধুয়ে তো আর পানি খাবেন না। ভিসা থাকা মানে তো আর উপার্জন হওয়া না। এখন যদি আপনি 40 লাখ 35-40 লাখ টাকা খরচ করে এখান থেকে একটা জাস্ট ভিসা নিলেন, 10 বছরের একটা আইডি কার্ড পাইলেন, আর আপনি এখানে 1500-2000 দিরহামের লেবারি করলেন, তাইলে তো ভাই বেমানান হয়ে গেল। আপনি একজন গোল্ডেন রেসিডেন্ট হোল্ডার হলে আপনাকে সেরকম গোল্ডেন লাইফ লিড করতে হবে। সো গোল্ডেন লাইফ লিড করার জন্য আপনার কাছে মিনিমাম 5 কোটি টাকা থাকতে হবে। তাহলে আপনি হয়তো 50 লাখ টাকা খরচ করে ভিসা ফ্যামিলি এখানে এনে রেডি করে তারপরে আপনি আরও 1 কোটি 2 কোটি টাকা ইনভেস্ট করে 3 কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। তো এটা হচ্ছে আমার পরামর্শ। আর যাদের এই সামর্থ্যটা আছে, যাদের কাছে আসলেই 5 কোটি 10 কোটি টাকা আছে, যারা দেশ থেকে পালানো দরকার যাদের, তারা তো এটা করবেনই আমি জানি। যারা বিগত সরকারের আমলে বা বিভিন্ন উপায়ে বাংলাদেশ থেকে, রাজনীতিবিদ হন আর না হন, বিভিন্নভাবে বাংলাদেশ থেকে অঢেল পয়সা উপার্জন করছেন, কোটি কোটি টাকা লোপাট করছেন, এখন তারা তো দেশ থেকে পালানোর চেষ্টা করবেন। তাদের জন্য এই 50 লাখ টাকা ব্যাপার না, তাদেরকে তো কোনোভাবেই আটকে রাখা যাবে না, তাই না? কিন্তু যাদের সামর্থ্য আছে, যাদের কষ্টের উপার্জিত পয়সা কষ্ট করে কামাই করছেন, আমি তাদেরকে বলবো এত টাকা বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে এসে এটা কিন্তু সম্পূর্ণ টাকাটা আপনাকে এখানে আনতে হবে পাচারের মাধ্যমে, মানে হুন্ডির মাধ্যমে। বাংলাদেশ থেকে 35-40 লাখ টাকা আনার মতো কোনো লিগ্যাল ওয়ে নাই, আপনাদেরকে চোরাই পথে আনতে হবে এই টাকাগুলো। তো নিজের দেশের টাকা এই 35-40 লাখ টাকা দিয়ে ভিসা করার জন্য কেন আনবেন? আপনি এই টাকা খরচ করে একটা কারখানা করেন বাংলাদেশে। আপনার কাছে টাকা থাকলে বাংলাদেশে একটা কারখানা করেন, সততার সাথে জীবনযাপন করেন। অতীতে আপনি যাই করছেন না কেন,
আপনি বৈধভাবে উপার্জন করেন আর অবৈধভাবে উপার্জন করেন। এই টাকাগুলো নিজের দেশে ইনভেস্ট করেন, দেশে মানুষের কর্মসংস্থান হোক। আপনি নিজের দেশে থাকেন, আপনি যদি 50 জন মানুষের কর্মসংস্থান করতে পারেন, আপনি অতীতে যাই করে থাকেন না কেন অনেকেই ভুলে যাবে সেটা। আপনি বদলান মানুষকে, মানুষ তো বদলাইতে পারে। অনেক মুসলমান তো হিন্দু থেকেও মুসলমান হয়, তাই বলে কি তাদের আগে যে হিন্দু থাকা অবস্থায় যে পাপগুলো করছে, বা অমুসলিম থেকে মানুষ মুসলিম হচ্ছে, তারা অমুসলিম থাকা অবস্থায় যে শির শিরগুলো করছে, পাপগুলো করছে, সেগুলো কি তার সাথে থেকে যাবে? থাকবে না। আল্লাহ পাক তো ক্ষমা করে দেন, তো মানুষ তো কিছুই না, মানুষ অবশ্যই ক্ষমা করবেন। তো আপনিও অন্যায় করেছেন, সারা জীবনভর অন্যায় করেছেন, ভালো কথা। ভবিষ্যতেও যে অন্যায় করবেন এমন তো কোনো কথা না। আপনি অন্যায় থেকে বের হয়ে আসেন, আপনি একটা শাশ্বত ইসলামের শাশ্বত জীবনযাপন, ইসলামিক আদর্শে জীবনযাপন করেন। আপনার পালানো লাগবে কেন? আপনি প্রয়োজনে নিজেকে আত্মসমর্পণ করেন, আত্মসমর্পণ করে আপনি সমাজের কাছে, মানুষের কাছে ক্ষমা চান। ক্ষমা চেয়ে আপনি ভালো হয়ে যান। আপনি আপনার অর্থগুলো মানুষের কল্যাণে বিনিয়োগ করেন, কারখানা করেন, মানুষের কর্মসংস্থান করেন। বিদেশে পালিয়ে যাওয়ার কি দরকার বলেন? সারা জীবন পালায়ে থাকবেন, এটা কোনো জীবন হলো? কোনো জীবন না। নিজের দেশে সিংহের মতো বাঁচেন, মানুষের কাছ থেকে সম্মান নেন, মানুষকে সম্মান দেন। আমার মনে হয় এটাই সব থেকে ভালো। নিজের দেশে, বাংলাদেশ থেকে যদি 5,000 মানুষ এরকম, 2, 4, 5,000, 500 মানুষ যদি বাংলাদেশ থেকে এরকম এই গোল্ডেন রেসিডেন্সি নিয়ে দেশ থেকে চলে আসে, চিন্তা করেন 500 মানুষ, হিসাব করেন এক একটা মানুষের থেকে 50 লক্ষ টাকা চলে যাবে এক একটা মানুষের পিছনে। তাহলে দেশের কত টাকা বিদেশে পাচার হয়ে যাবে এই ভিসার মাধ্যমে। কারণ এই মানুষগুলো যারা গোল্ডেন রেসিডেন্সি নিয়ে এখানে চলে আসবে, তারা আর দেশে রেমিটেন্স পাঠাবে না। আমাদের মতো যারা এখানে এমপ্লয়ি, চাকরি করার জন্য আসে বা ক্ষুদ্র ব্যবসা করার জন্য আসে, তারা কিন্তু এককালীন 2-4 লাখ টাকা নিয়ে আসলেও, বা সর্বোচ্চ একজন মানুষ 20-25 লাখ টাকা নিয়ে আসে। তো এখানে যারা ব্যবসা করে বেশিরভাগই এখান থেকে উপার্জন করে এখানে ব্যবসা করে। আমি যেরকম সব এখান থেকে উপার্জন করছি। বাংলাদেশ থেকে আসার সময় তো 3 লাখ 3.5 লাখ টাকার মতো বাংলাদেশ থেকে খরচ হয়েছে। তার কত গুণ বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে হিসাব নাই। তো যারা গোল্ডেন রেসিডেন্সি নিয়ে আসবে, তারা কিন্তু আর দেশে রেমিটেন্স পাঠাবে না, এটা নিশ্চিত। তারা একেবারে তলপি তলপা নিয়ে পার হবে। সো সে যে 50 লাখ টাকা বাংলাদেশের সরায় নিয়ে গেল, ওইটাই লস বাংলাদেশের। ওইটার এগেনস্টে কোনো টাকা বাংলাদেশে আর ঢুকবে না। আমরা যারা এমপ্লয়মেন্ট ভিসায় আসি, এখানে লেবারি করার জন্য, কষ্ট করে উপার্জন করার জন্য আসি, আমরা যে টাকা দিয়ে আসি তার থেকে বহুগুণ জীবনে পাঠায় দেয় দেশে। আমাদের পিছনে দেশের ইনভেস্ট করে লাভ আছে, কিন্তু এই লোকগুলোর পিছনে দেশ যে 50 লাখ টাকা করে ইনভেস্ট করে, পুরাটাই ফাও। এই লোকের মাধ্যমে কোনো রেমিটেন্স যাবে না দেশে। তো এই জন্য সবাইকে অনুরোধ করব, যদি দেশে কিছু করার সামর্থ্য থাকে দেশেই থাকেন। এই পরের দেশকে উন্নত করার জন্য এত হাম্বিতাম্বি করে লাভ নাই। নিজের দেশটাকে উন্নত করেন, নিজের দেশকে আপন মনে করেন, নিজের দেশকে নিজের আপন ঠিকানা মনে করেন, নিজের দেশের উন্নয়ন করেন, নিজের দেশে ইনভেস্ট করেন, কর্মসংস্থান করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।